নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা সিটেট 2024 যেটা পেপার 1 সেখানে পার্ট 3 বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর যে কোয়েশ্চেনগুলো সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি পার্ট 3তে যে EVS এর কোয়েশ্চেন থাকে সেখানে 61 থেকে 90 নাম্বার কোয়েশ্চেন পর্যন্ত 30টা কোয়েশ্চেন থাকে, এগুলোকে সলভ করতে হয়। দেখো 61 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে, তার আগে দেখো ডাইরেকশন কি লেখা আছে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বাই সিলেক্টিং দ্য কারেক্ট অর মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। তাহলে কারেক্ট অপশানটা বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশানটাকে সিলেক্ট করতে হবে। Question number 61. Which one of the following regarding Juhad is correct? Juhad কি? চুজ দ্য কারেক্ট অপশান। আমরা জানি জোহাদ কি। জোহাদ হচ্ছে একটা ট্র্যাডিশনাল ওয়াটার কনজারভেশন প্র্যাকটিস যেটা রাজস্থানে দেখা যায়, তাই তো। এখানে কি করা হয়, স্মল চেক ড্যাম তৈরি করা হয় কি করার জন্য, রেন ওয়াটারটাকে কনজার্ভ করার জন্য। তাহলে এখানে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম হচ্ছে জোহাদ। দেখো 1 নম্বর অপশানে কি বলেছে, ইট ইজ আ কমিউনিটি বেসড রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, এটাই কারেক্ট। তুই দেখো ইট ফিল্টার্স ইম্পিউরিটিস ফ্রম ওয়াটার, না, ওয়াটারের ইম্পিউরিটিসকে ফিল্টার করা সেটা জোহাদ নয়। 3 হচ্ছে ইট পাম্পস গ্রাউন্ড ওয়াটার ইন্টু নিয়ার বাই ওয়েলস, তাও নয় যে গ্রাউন্ড ওয়াটার থেকে গ্রাউন্ড ওয়াটারকে পাম্প করে পার্শ্ববর্তী যে কুয়োতে ফেলা হয়, তাও নয়। 4 নম্বর দেখো স্টোরস ওয়াটার ফ্রম রিভার্স, নদী থেকে ওয়াটারটাকে স্টোর করা হয়, তাও নয়। এখানে রেন ওয়াটারটাকে কী করা হয়, এখানে রেন ওয়াটারটাকে কনজার্ভ করার জন্য ছোট ছোট চেক ড্যাম তৈরি করা হয়। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি 1 নম্বর অপশানটা হচ্ছে কারেক্ট। জোহাদ হচ্ছে ইট ইজ আ কমিউনিটি বেসড রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। তাহলে 61 নাম্বার কোয়েশ্চেনের 1 নম্বর অপশান হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 62তে চলে আসি। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিজ প্রমোটস এনকোয়ারি হোয়াইল টিচিং দ্য থিম ফুড। তাহলে বাচ্চাদেরকে ফুড সম্পর্কে কিছু জানানো হচ্ছে বা তারা শিখছে, জানছে। সেখানে বলছে যে এনকোয়ারিকে প্রমোট করছে হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজিস, নিম্নলিখিত কোন স্ট্র্যাটেজিটা এনকোয়ারিকে প্রমোটস করছে। দেখো 1 নম্বর, আস্কিং স্টুডেন্টস টু কালেক্ট পিকচার্স অফ ভেরিয়াস ফুড আইটেমস। বিভিন্ন ফুড আইটেমের পিকচার কালেক্ট করতে গেলে সেটা নিশ্চয়ই এনকোয়ারিকে প্রমোট করে না। 2 দেখো ডেমনস্ট্রেটিং ফায়ারলেস কুকিং, কিভাবে আমরা ফায়ারলেস কুকিং করতে পারি সেটাকে ডেমনস্ট্রেট করা হচ্ছে, অফ স্যান্ডউইচেস, সিকাঞ্জি এটসেট্রা। তাহলে এখানে ডেমনস্ট্রেট করা হচ্ছে, তাহলে এখানেও এনকোয়ারিকে প্রমোট করা হচ্ছে না এখানে। 3 হচ্ছে আস্কিং স্টুডেন্টস টু ফাইন্ড আউট ফুড প্রেফারেন্সেস অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স। তাহলে বলছে স্টুডেন্টদেরকে কি বলা হচ্ছে, খুঁজে বার করতে। কি খুঁজে বার করতে, ফুড প্রেফারেন্সেস, কে কী ফুড ভালোবাসে তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে। তাহলে এটা খুঁজে বার করতে গেলে তাদের প্রশ্ন করতে হবে ফ্যামিলি মেম্বারদের। তাহলে এই ব্যাপারটা কিন্তু এনকোয়ারিকে প্রমোটস করছে, 3 নম্বর অপশান। 4 দেখো শোয়িং পিকচার্স অফ ভেরিয়াস প্রিজার্ভড ফুড আইটেমস ইউজড ইন ডিফারেন্ট রিজনস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত প্রিজার্ভড ফুড আইটেমগুলো ব্যবহার করা হয় সেগুলোর ছবি দেখানো, তাহলে এটাও কিন্তু এনকোয়ারিকে প্রমোট করছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 62 নম্বর কোয়েশ্চেনের কোন অপশানটা কারেক্ট বলো তো, 3 নম্বর অপশান কারেক্ট। ভালো করে কোয়েশ্চেনটা কিন্তু পড়ে বুঝে নেবে। দেখো এখানে খুব ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ডটা, যেটা আমাকে বুঝতে হবে যে এনকোয়ারিকে প্রমোট করছে কোন স্ট্র্যাটেজিটা। তাহলে আস্কিং স্টুডেন্টস টু ফাইন্ড আউট মানে খুঁজে বার করা, খুঁজে বার করতে গেলেই প্রশ্ন করতে হবে কি, ফুড প্রেফারেন্সেস অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স। তাহলে 62 নম্বর কোয়েশ্চেনের 3 নম্বর অপশান হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 63তে চলে আসি। দেখো অ্যান EVS টিচার ask her students to think and answer. কি বললেন, একজন EVS টিচার তার স্টুডেন্টদের বললেন যে তোমরা চিন্তা করো এবং আনসার দাও। হোয়াই ডু উই ফিল কমফোর্টেবল ইন উলেন্স ক্লোথস ডিউরিং উইন্টার। শীতকালে আমরা উলের জামা কাপড় পরে কেন কমফোর্ট ফিল করি। দিস কোয়েশ্চেন ইজ এটা কী ধরনের কোয়েশ্চেন। দেখো এক হচ্ছে কনভার্জেন্ট কোয়েশ্চেন, মানে যে কোয়েশ্চেনের একটা সেন্টেন্সে বা একটা ওয়ার্ডেই আনসার হয়ে যায়, সেরকম আনসার কিন্তু এটা নয়, আমাকে এক্সপ্লেন করতে হবে, তাই তো। 2 হচ্ছে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন মানে কি, যে কোয়েশ্চেনের আনসার দিতে গেলে বিচার বিশ্লেষণ করে উত্তর দেওয়ার প্রয়োজন
প্রয়োজনীয়তা আছে। তাহলে এখানে কিন্তু যুক্তিগুলোকে সাজিয়ে আনসার দিতে হবে, কেন আমাদের শীতকালে উলের জামাকাপড় পরলে আরাম লাগে। তাহলে এটা কিন্তু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনের মধ্যেই পড়ছে। দেখো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন মানে কি, যে প্রশ্নের উত্তর দেওয়ার সময় কি হচ্ছে, বিমূর্ত স্তরে চিন্তা ভাবনার প্রয়োজন হয়। অর্থাৎ কাল্পনিক স্তরে চিন্তাভাবনা করে, কোনো একটা মূর্ত বিষয় হয়তো নয়, বিমূর্ত বিষয় সম্পর্কে চিন্তাভাবনা করে উত্তর দিতে হয়, সেটাকে বলা হয় হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন। তাহলে সেটা এটা নয়। আর 4 হচ্ছে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন মানেটা কি, যেমন কোনো একটা প্যাসেজ পড়ে তার থেকে তথ্য সংগ্রহ করে আনসার দেওয়া, মানে হচ্ছে দেখো হিন্দিতেও লেখা আছে তথ্যাত্মক প্রশ্ন, মানে যেখানে আমার কি হচ্ছে, যে প্রশ্নের উত্তর দিতে গেলে তথ্য সংগ্রহ করে উত্তর দিতে হবে। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি 63 এর এই যে কোয়েশ্চেনটা, ওয়াই ডু উই ফিল কমফোর্টেবল ইন উলেন ক্লোথস ডিউরিং উইন্টার, এটা নিশ্চয়ই একটা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। অর্থাৎ 63 নম্বর কোয়েশ্চেনের 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে যায়, দেখো কোয়েশ্চেন নাম্বার 64 কি বলেছে, এ চ্যাপ্টার ইন ইভিএস টেক্সট বুক অফ NCERT describes ওয়াহিদা প্রিজম অ্যান্ড হার এক্সপিরিয়েন্স ইন দ্য নেভি অ্যাজ আ ডক্টর। তাহলে কী বললো, যে ইভিএসের টেক্সট বুকের যে একটা চ্যাপ্টার এনসিআরটির, সেটা ডেসক্রাইব করছে। কি ডেসক্রাইব করছে, ওয়াহিদা প্রিজম, এটা একজন মহিলার নাম, তার এক্সপিরিয়েন্স ইন নেভিতে তার এক্সপিরিয়েন্স একজন ডক্টর হিসেবে, এই ব্যাপারটাকে ডেসক্রাইব করছে এনসিআরটির বুকের একটা চ্যাপ্টারে। হোয়াট আর দ্য রিজনস ফর ইনক্লুডিং দিস চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারটাকে ইনক্লুড করার বা অন্তর্ভুক্ত করার দরকারটা কী ছিল, কারণটা কী। দেখো 1 নম্বর কী বলছে, হার এক্সপিরিয়েন্স চ্যালেঞ্জেস জেন্ডার স্টিরিওটাইপ। তাহলে তার যে অভিজ্ঞতা, সেটা কি করে, জেন্ডার স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করে। বি দেখো, কেন জেন্ডার স্টিরিওটাইপকে চ্যালেঞ্জ করে, এই কথাটা কেন বলছে বলো তো। মেয়েরা জেনারেলি নেভিতে যায় না। নেভিতে জেনারেলি আমাদের ধারণা কি, যে ছেলেরাই নেভির জন্য উপযুক্ত, কিন্তু একজন মহিলা হয়েও, তিনি মহিলা ডক্টর হয়ে তিনি নেভিতে কাজ করেছেন, তাহলে নিশ্চয়ই এটা চ্যালেঞ্জ করছে জেন্ডার স্টিরিওটাইপকে। বি দেখো, হার স্টোরি গিভস আ পিপ ইন্টু দ্য লাইফ অফ আ মেডিকেল অফিসার ইন দ্য আর্মড ফোর্সেস। নেভি মানেই সেখানে আর্মড ফোর্স রয়েছে, সেখানে একজন মেডিকেল অফিসার হিসেবে তার যে গল্পটা সেটা বলছে। হার স্টোরি গিভস আ পিপ ইন্টু দ্য লাইফ অফ আ মেডিকেল অফিসার ইন দ্য আর্মড ফোর্সেস, তাহলে এটাও ঠিক। সে দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্যাট প্রিজম রিফ্লেক্ট 7 কালার্স, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। নামই হচ্ছে সেই মহিলার ওয়াহিদা প্রিজম, তাহলে এখানে প্রিজম থেকে যে এটা বলেছে যে প্রিজম 7 কালার্সকে রিফ্লেক্ট করে, এটা বোঝার জন্য, এটা কিন্তু আদৌ ঠিক নয়। ডি দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই হার অ্যান্ড হার ওয়েজ অফ ট্যাকলিং দেম। তাহলে একটা জায়গা যেখানে মহিলাদের পক্ষে কাজ করা একটুখানি অন্য রকমের, সেখানে তিনি কী কী ডিফিকাল্টিস ফেসড করেছেন এবং কিভাবে সেগুলোকে ট্র্যাকেল করেছেন, সেটা বোঝা, এটাও ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসারের মধ্যে কিন্তু এ ঠিক, বি ঠিক এবং ডি ঠিক, কিন্তু সি একেবারেই ঠিক নয়। তাহলে সি নেই কোন অপশনে, সেটা দেখতে হবে, কারণ আমার কোয়েশ্চেনে বলেছে হোয়াট আর দ্য রিজনস ফর ইনক্লুডিং দিস চ্যাপ্টার। তাহলে রিজনগুলোর মধ্যে কোন রিজনগুলো ঠিক, সেটাই আমাকে বলতে হবে। তাহলে সি কিন্তু ঠিক নয়। তাহলে কোন কোন অপশনে সি আছে, দেখো 1-এ আছে, 2-এ আছে এবং 3-এ আছে। তাহলে এই 3টেই ঠিক নয়। তাহলে কোনটা ঠিক, 4 নম্বর অপশনটা হচ্ছে ঠিক। বি, ডি অ্যান্ড এ, এই 3টে ব্যাপার এক্সপ্লেন করে এই ব্যাপারটাকে, যে কেন এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করা হয়েছে এনসিআরটির টেক্সট বুকে। তাহলে 64-এর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 65-এ চলে আসি, দেখো, অ্যালেক্স, অ্যান EVS teacher of class 3, while introducing the theme work we do, helps his student to cut colorful strips of paper and weave the strips to make a mat. তাহলে যখন তিনি একজন টিচার, ক্লাস 3-এর EVS টিচার, তিনি যে থিমটা নিয়ে পড়াচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ক উই ডু, যে সমস্ত কাজ আমরা করি, এবং সেখানে তিনি কি করেছেন, স্টুডেন্টসদের কালারফুল কিছু স্ট্রিপস, সেগুলোকে কাটা পেপার থেকে, এবং সেগুলোকে উইভ করা, মানে সেগুলোকে জুড়ে জুড়ে একটা ম্যাট বানানো, এটা তিনি শেখাচ্ছেন। দ্য এজেস আর গ্লুড টুগেদার টু মেক আ বিউটিফুল ম্যাট। এবার তার যে ধারগুলো, সেগুলোকে তিনি গ্লু দিয়ে বা আঠা দিয়ে বা গাম দিয়ে সেগুলোকে তিনি একত্রিত করে দিলেন, টু মেক আ বিউটিফুল ম্যাট, এবং সুন্দর একটা ম্যাট তৈরি হলো। হুইচ অফ দ্য ফলোয়িং অবজেক্টিভস শুড অ্যালেক্স হেল্প হিজ স্টুডেন্ট ফোকাস। তাহলে কোন ব্যাপারটাতে ফোকাস করতে এই যে EVS টিচার সাহায্য করেছেন।
দেখো 1 নম্বরে বলছে, এ নম্বরে, লার্নিং অ্যাবাউট কালার্স, প্যাটার্নস অ্যান্ড ডেভেলপিং অ্যান অ্যাস্থেটিক সেন্স। এটা তো কারেক্ট, এটা নিশ্চয়ই ঠিক। বি দেখো, রিলেটিং দ্য অ্যাক্টিভিটি টু উইভিং ডান বাই উইভার্স। তাহলে যারা বুননের কাজ করে তাদের যে অ্যাক্টিভিটি সম্পর্কে জানা, রিলেটিং দ্য অ্যাক্টিভিটি টু উইভিং ডান বাই ওয়েভার্স। তাহলে যারা বনে কোনো একটা জিনিস বুননের কাজ করে তাদের যে বুননের পদ্ধতি সম্পর্কে জানা এবং তার সঙ্গে নিজেদেরকে রিলেট করা, ব্যাপারটা এটাও ঠিক। সি নম্বর অপশন দেখো, মেমোরাইজিং দ্য স্টেপস অফ মেকিং ম্যাট। মেমোরাইজিংয়ের কোনো ব্যাপার এখানে নেই, হাতে কলমে তারা কাজ করে শিখছে। তাহলে মেমোরাইজিং, এই মেমোরাইজিং কথাটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এই অপশানটা কারেক্ট নয়, তাই তো? কারণ আমাদের যে হাতে কলমে শিক্ষার মধ্যে শুধুমাত্র মনে করা, কোনো একটা জিনিসকে রিকল করা, এগুলোর কোনো জায়গা কিন্তু নেই। তাহলে সি অপশন কারেক্ট নয়। ডি দেখো, চুজিং পেপার্স অফ অ্যাট্রাকটিভ কালার্স অ্যান্ড লার্নিং কাটিং অফ স্ট্রিপস পারফেক্টলি। এটাও তারা শিখলো উইভিংয়ের কাজ করার ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা কারেক্ট। কোয়েশ্চেনে দেখো কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অবজেক্টিভস শুড অ্যালেক্স হেল্প হিজ স্টুডেন্ট ফোকাস। কোন অবজেক্টিভগুলোকে ফোকাস করতে সাহায্য করেছে? তাহলে এ কারেক্ট হবে, বি কারেক্ট হবে, ডি কারেক্ট হবে, কিন্তু সি কারেক্ট নয়। তাহলে কোন অপশনে দেখো সি নেই? সি আছে কোথায় কোথায়? 2-এ সি আছে, 3-এও সি আছে, 4-এও সি আছে, একমাত্র এ অপশানেই সি নেই। এ, বি অ্যান্ড ডি, তাহলে এটাই কারেক্ট অপশান। তাহলে 65-এর 1 নম্বর অপশান হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 66। Students conduct a survey in their homes and neighborhood to find out the number of members and approximate amount of water used in each family. তাহলে স্টুডেন্টরা কী করছে, একটা সার্ভে কন্ডাক্ট করছে তাদের বাড়িতে এবং তার আশেপাশে পরিবেশে প্রতিবেশীদের কাছে, টু ফাইন্ড আউট নাম্বার অফ মেম্বার্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন ইচ ফ্যামিলি। প্রত্যেকটা ফ্যামিলিতে মেম্বার কতজন আছে এবং তারা কতটা অ্যাপ্রক্সিমেট কতটা ওয়াটার অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করে। হোয়াট স্কিলস অ্যান্ড প্রসেসেস আর ডেভেলপড থ্রু দিস অ্যাক্টিভিটি। দেখো 1 নম্বর অপশনে কি বলছে, কোয়েশ্চেনিং। কোয়েশ্চেন তো করতেই হবে, সার্ভে করতে গেলে যখন আমরা কিছু ইনফরমেশান চাইছি সেখানে কোয়েশ্চেন করতে হচ্ছে, তাহলে কোয়েশ্চেনিং নিশ্চয়ই লাগছে। এক্সপেরিমেন্টেশন, এখানে তেমন কোনো এক্সপেরিমেন্টেশন কিন্তু লাগছে না, বা সেন্সিটিভিটি টুয়ার্ডস এনভায়রনমেন্ট, এটাও সেরকম লাগছে না। 2 দেখো, কোয়েশ্চেনিং, এটা লাগছে। ইনফারিং, ইনফারিং মানে কি, যে একটা ওপিনিয়নে আসা, আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেখান থেকে ডিসাইড করা বা একটা ওপিনিয়নে আসা যে এখান থেকে যে তথ্য সংগ্রহ করেছি তার থেকে যে কনক্লুশনটা করা হচ্ছে সেটা ঠিক না ভুল, এটা হচ্ছে ইনফারিং। তাহলে তথ্য সংগ্রহ করা এবং তার থেকে কনক্লুশনে আসা, এটা তো করতে হবে, তাহলে ইনফারিংও এখানে পড়ছে। এবং এক্সপ্রেশন, কারণ দেখো এখানে কি বলেছে যে স্টুডেন্টস একটা সার্ভে কন্ডাক্ট করছে হোম এবং নেবারহুডে টু ফাইন্ড আউট দ্য নাম্বারস অফ মেম্বার্স অ্যান্ড অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন ইচ ফ্যামিলি। তাহলে এখানে যখন কোয়েশ্চেন করতে হবে তখন এক্সপ্রেশনও খুব জরুরি, কারণ তোমার কোয়েশ্চেনিংয়ের ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমার এক্সপ্রেশন এবং যাকে তুমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছো তার এক্সপ্রেশন ডিপেন্ড করে, তাই তো? তাহলে এখানে এক্সপ্রেশনটাও ভীষণ জরুরি, তাহলে এটাও কারেক্ট। তাহলে এবার দেখো 3 নম্বর অপশনে কী বলছে, হাইপোথেসাইজিং, ইনফারিং অ্যান্ড এক্সপ্রেশন। তাহলে হাইপোথেসাইজিংয়ের কোনো দরকার নেই, হাইপোথেসিস গঠন করার কোনো প্রয়োজন নেই। প্রেডিকশান, এক্সপেরিমেন্টেশন, অবজার্ভিং, তাহলে প্রেডিকশানেরও এখানে কোনো প্রয়োজন নেই, যে তথ্য পাচ্ছি তার থেকে আমি কনক্লুশনে আসছি, এটা আমার দরকার। কিন্তু হাইপোথেসাইজিং, পরের কোয়েশ্চেনে চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 66। স্টুডেন্টস কন্ডাক্ট আ সার্ভে ইন দেয়ার হোমস অ্যান্ড নেবারহুড, মানে স্টুডেন্টরা একটা সার্ভে কন্ডাক্ট করছে তাদের বাড়িতে এবং তার প্রতিবেশীদের কাছে, টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মেম্বার্স, কতগুলো মেম্বার আছে প্রত্যেকটা ফ্যামিলিতে, অ্যান্ড অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজড ইন ইচ ফ্যামিলি, এবং প্রত্যেকটা ফ্যামিলি প্রায় কতটা করে অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করে।
হোয়াট স্কিলস অ্যান্ড প্রসেসেস আর ডেভেলপড থ্রু দিস অ্যাক্টিভিটি? কোন কোন স্কিল আর প্রসেস ডেভেলপ করবে এর মধ্য দিয়ে? দেখো, এক নম্বর হচ্ছে কোয়েশ্চেনিং তো ডেভেলপ করবে, কারণ প্রশ্ন না করলে তো তার আনসার পাওয়া যাবে না। এক্সপেরিমেন্টেশন, এখানে এক্সপেরিমেন্টেশনের কোনো ব্যাপার নেই, তথ্য নেব, সংগ্রহ করব, তার থেকে কনক্লুশনে আসবো। সেন্সিটিভিটি টুয়ার্ডস এনভায়রনমেন্ট, এটা কিছুটা হলেও বলা যেতে পারে, কারণ কতটা করে অ্যামাউন্ট অফ ওয়াটার ইউজ করছে প্রত্যেকটা ফ্যামিলি সেটার সঙ্গে ডাইরেক্টলি সম্পর্ক নেই, কিন্তু কিছুটা তো সেন্সিটিভিটি রয়েছে। 2 দেখো, কোয়েশ্চেনিং, এটা তো নিশ্চয়ই। ইনফারিং মানে কি, যে তুমি যে তথ্য সংগ্রহ করলে তার থেকে কোনো একটা কনক্লুশন বা ওপিনিয়ন বা ডিসিশনে আসা, এটা তো করতে হবে। এক্সপ্রেশন, এবং এক্সপ্রেশনও দরকার, কারণ কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো, তার আনসার নিচ্ছ, তো সেক্ষেত্রে এক্সপ্রেশন লাগবে। 3 হচ্ছে হাইপোথাইজ করার কোনো দরকার নেই এখানে, যে কোনো একটা জিনিস সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তার থেকে কোনো একটা কনক্লুশন তৈরি করা, কারণ যে তথ্য পাবো সেখান থেকে আমরা ডাইরেক্ট দেখব, সার্ভে করছি আমরা, তাহলে এখানে হাইপোথেসাইজিংয়ের কোনো দরকার নেই। ইনফারিং ঠিক আছে, এক্সপ্রেশন ঠিক আছে। 4 দেখো, প্রেডিকশান, এখানে প্রেডিকশানেরও কোনো প্রয়োজন নেই, যে কোনো কিছু প্রেডিক্ট করার কোনো প্রয়োজন নেই, যে ভবিষ্যতে কী হবে সেই ব্যাপারে প্রেডিকশানের প্রয়োজন নেই। এক্সপেরিমেন্টেশন ঠিক আছে। অবজারভিংয়ের থেকেও এখানে বেশি যেটা লাগছে সেটা হচ্ছে ইনফারিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি 66-এর কোন অপশনটা কারেক্ট হলো বলো তো? দেখো, এখানে যে স্কিল এবং প্রসেসগুলো ডেভেলপ করা যেতে পারে এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, সেগুলো হচ্ছে কোয়েশ্চেনিং, ইনফারিং এবং এক্সপ্রেশন। কেন এক্সপেরিমেন্টেশন লাগবে না, হাইপোথেসাইজিং লাগবে না, প্রেডিকশন লাগবে না? তাহলে যেহেতু এক্সপেরিমেন্টেশন লাগবে না, 1 নম্বর অপশন বাদ চলে গেল। হাইপোথেসাইজিং লাগবে না, তাহলে 3 নম্বর অপশন বাদ চলে গেল। এবং প্রেডিকশন লাগবে না, তাহলে 4 নম্বর অপশন বাদ চলে গেল। তাহলে কোন কোন প্রসেস এবং স্কিলসগুলো ডেভেলপ করছে? 1 হচ্ছে আমার কোয়েশ্চেনিং, 2 ইনফারিং, 3 এক্সপ্রেশন। তাহলে 66 নাম্বার কোয়েশ্চেনের 2 অপশন হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেন দেখো, 67, ডক্টরস প্রেসক্রাইব ব্লাড টেস্ট ফর পেশেন্টস টু কনফার্ম ম্যালেরিয়া কনফার্ম করার জন্য ব্লাড টেস্ট করা হচ্ছে পেশেন্টের। ব্লাড টেস্ট ইজ ডান টু, কেন করা হচ্ছে দেখো? 1 হচ্ছে চেক ফর হিমোগ্লোবিন ইন ব্লাড, তাহলে ম্যালেরিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন কতটা আছে ব্লাডে সেটা চেকের প্রয়োজন নেই। 2 হচ্ছে চেক আয়রন ইন ব্লাড, আয়রনও লাগবে না ম্যালেরিয়ার ক্ষেত্রে। 3 বলেছে দেখো, চেক ফর এগস অফ ফিমেল অ্যানোফিলিস মসকিটোজ ইন ব্লাডের মধ্যে ফিমেল অ্যানোফিলিস মসকিটোর এগ কতগুলো রয়েছে সেটা চেক করা, এটাও না। 4 হচ্ছে চেক ফর মাইক্রোবস ইন ব্লাড, তাহলে দেখো ম্যালেরিয়া যে ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে সেই ব্যাকটেরিয়া বা মাইক্রোবসগুলো ব্লাডে কতটা রয়েছে সেটা চেক করার জন্যই কিন্তু ব্লাড টেস্টটা করা হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 67-এর 4 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 68, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট বি হাইভস। মৌচাক সম্পর্কে নিম্নলিখিত স্টেটমেন্টগুলোকে দেখো কোনটা ঠিক। এ হচ্ছে হানি বিজ লিভ ইন বি হাইভস। বি নম্বর অপশন দেখো, দেয়ার আর অনলি আ ফিউ মেলস বিজ, কিছুগুলো মেল বিজ থাকে, পুরুষ মৌমাছি, ইন দ্য হাইভ, এটা ঠিক। হুইচ হ্যাভ স্পেশাল রোলস অ্যাজ ওয়ার্কার, যাদের ওয়ার্কার হিসেবে স্পেশাল রোল আছে, এটা ঠিক নয়, তারা কোনো কাজই করে না, তাদের ওয়ার্কার হিসেবে কোনো স্পেশাল রোল থাকে না, তাহলে বি অপশন কিন্তু কারেক্ট নয়, ঠিক আছে। সি দেখো, মোস্ট অফ দ্য ফিমেল বিজ ইন দ্য হাইভ আর ওয়ার্কার বিজ হু ওয়ার্ক অল দ্য ডে ইন মেকিং দ্য হাইভ অ্যান্ড অলসো লুকিং আফটার দ্য বেবি বিজ। তাহলে ফিমেল বি একটাই থাকে, অনেকগুলো থাকে না, এবং তারা শুধুমাত্র ডিম পাড়া ছাড়া কোনো কাজ করে না, তাহলে সিও কারেক্ট নয়। ডি দেখো, দ্য ওয়ার্কার বিজ ফ্লাই অ্যারাউন্ড লিচি ফ্লাওয়ার্স অ্যান্ড সার্চ অফ নেকটার ফর হানি। তাহলে তারা লিচি ফ্লাওয়ারের চারপাশে ঘুরে বেড়ায় কেন? তার থেকে মধু সংগ্রহ করার জন্য, ঠিক আছে, যেখান থেকে তারা কী করে, হানি বানায়, ওয়ার্কার বিজরা। তাহলে ডিও ঠিক আছে, তাহলে এ আর ডি কারেক্ট, কিন্তু বি আর সি কারেক্ট নয়। তাহলে দেখো এখানে এ বি 1 নম্বর অপশানে, 2 হচ্ছে সি অ্যান্ড ডি, 3 হচ্ছে এ অ্যান্ড সি, আর 4 হচ্ছে এ অ্যান্ড ডি। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি 68 নম্বর কোয়েশ্চেন বা 68 নাম্বার কোয়েশ্চেনের কিন্তু 4 অপশানটা হচ্ছে কারেক্ট, এ এবং ডি অপশান এখানে হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে আসে দেখো, কোয়েশ্চেন নাম্বার 69,
Textbooks of EVS should reflect the recommendation of NCF 2005. আবার আমরা পাচ্ছি NCF National Curriculum Framework 2005 of linking students' life at school to their life outside. তাহলে বলছে টেক্সটবুক অফ ইভিএস এর যে টেক্সটবুক শুড রিফ্লেক্ট দ্য রেকমেন্ডেশন অফ এনসিএফ 2005 এনসিএফ 2005 এর রেকমেন্ডেশনকে রিফ্লেক্ট করবে, যেখানে কি বলা হয়েছে, লিঙ্কিং স্টুডেন্টস লাইফ অ্যাট স্কুল টু দেয়ার লাইফ আউটসাইড। তাহলে স্কুলের লাইফের সঙ্গে তাদের যে আউটসাইড লাইফকে সংযুক্ত করার ব্যাপারে বা লিঙ্ক করার ব্যাপারে সাহায্য যেন করে এই যে ইভিএস টেক্সটবুক। তাহলে এখানে অপশানগুলো দেখো কী কী বলেছে, কীভাবে সাহায্য করবে। দিস ইমপ্লাইজ মানে কীভাবে এটা করা যেতে পারে। 1 নম্বর, স্টুডেন্টস আর কম্পেলড টু মেমোরাইজ ফিউ ইম্পর্ট্যান্ট কনসেপ্ট অফ ইভিএস। মেমোরাইজ কথাটা যেখানেই থাকবে সেটাই কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টসদেরকে মেমোরাইজ করার জন্য কম্পেল করা এটা একেবারেই ঠিক নয়, এবং এর মাধ্যমে কখনোই তাদের স্কুল লাইফের সঙ্গে তার আউটসাইড লাইফকে কানেক্ট করা যাবে না। 2 নম্বর দেখো, টেক্সটবুক ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ। টেক্সটবুকটা অনলি সোর্স অফ নলেজ কিন্তু কখনোই নয়, ঠিক আছে। ওয়ান সোর্স অফ নলেজ বলতে পারি, কিন্তু অনলি সোর্স অফ নলেজ নয়। 3 নম্বর দেখো, টেক্সটবুক সাপোর্ট স্টুডেন্টস টু কনস্ট্রাক্ট নলেজ থ্রু অল দ্য গিভেন অ্যাক্টিভিটিস। তাহলে টেক্সটবুক কী করে, সাপোর্ট করে স্টুডেন্টদের কী করার জন্য, নলেজ কনস্ট্রাক্ট করার জন্য। তাহলে আমরা জানি বাচ্চারা নিজেরাই নলেজ কনস্ট্রাক্ট করে নিজেদের, তাই তো, হাতে কলমে কাজের মাধ্যমে, এবং সেখানে টেক্সটবুক সাপোর্ট করে, এটা ঠিক আছে। 4 নম্বর দেখো, টিচার্স নিড টু ইউজ টেক্সটবুকস অ্যাজ ওয়ান অফ দ্য টিচিং লার্নিং রিসোর্স। এটা নয় ঠিক আছে, কিন্তু টিচার ইউজ করবে টেক্সটবুককে একটা টিচিং লার্নিং রিসোর্স হিসেবে। এখানে টিচাররা যদি ইউজ করে সেখানে সেটা কিভাবে স্টুডেন্টদেরকে লিঙ্ক করবে স্কুল লাইফের সঙ্গে আউটসাইড লাইফকে লিঙ্ক করার ক্ষেত্রে, তাহলে সেটার সঙ্গে এটা কিন্তু সঙ্গতিপূর্ণ নয়, ঠিক আছে, যদিও এটা ঠিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস ইমপ্লাইজ, এখানে 3 নম্বর অপশানটা হচ্ছে কারেক্ট, যে টেক্সটবুক সাপোর্ট স্টুডেন্টস টু কনস্ট্রাক্ট নলেজ থ্রু অল দ্য গিভেন অ্যাক্টিভিটিস, ঠিক আছে। 69-এর 3 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 70-তে চলে যায়, দেখো, ইট হ্যাজ বিন অবজার্ভড বাই বার্ড ওয়াচার্স দ্যাট দেয়ার ইজ আ পিকুলিয়ার স্পেসিস অফ বার্ড। তাহলে যারা পাখি পর্যবেক্ষণ করে, পক্ষী পর্যবেক্ষণ করে যারা, তারা দেখেছে এক ধরনের পিকুলিয়ার স্পেসিস অফ বার্ডের তারা সন্ধান পেয়েছে। তারা কি দেখেছে, দ্য মেল বার্ড মেক দেয়ার ওন নেস্টস অ্যান্ড দ্য ফিমেল বার্ড লুকস অ্যাট অল দ্য নেস্টস অ্যান্ড সিলেক্ট দ্য ওয়ান সি লাইকস দ্য বেস্ট অ্যান্ড ডিসাইডস ইন হুইচ নেস্ট টু লে হার এগস। দ্য নেম অফ দ্য বার্ড ইজ। তাহলে কি দেখা গেছে, যে পুরুষ যে মেল বার্ড যারা, পুরুষ পাখি যারা, তারা কি করে, নেস্ট তৈরি করে, এবং যারা মহিলা পাখি মানে ফিমেল বার্ড যারা, তারা কি করে, সেই নেস্টগুলোকে দেখে সিলেক্ট করে কোনটা তার ভালো লাগছে সবচেয়ে বেশি, এবং সেখানেই সে ডিম পাড়ে। তাহলে সেই বার্ডটার নাম কি? দেখো 70-র 1 নম্বর অপশনে বলছে টেলার বার্ড। টেলার বার্ড মানে দর্জি পাখি, যেটা টুনটুনির কথা বলা হচ্ছে। 2 হচ্ছে উইভার বার্ড, যেটা হচ্ছে তাঁতি পাখি বাবুই। 3 হচ্ছে ইন্ডিয়ান রবিন, ভারতীয় রবিন পাখি, যেটাকে বাংলায় কালচিরি বা কালিশামা পাখি বলা হতে পারে। আর 4 হচ্ছে সানবার্ড, যেটাকে বলে মৌটুসি পাখি। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট বলো তো? এই যে উইভার বার্ড যেটা বলা হচ্ছে, তাঁতি পাখি বা বাবুই কিন্তু এটা করে, যে ফিমেল যে বার্ড সে কী করে, নেস্টগুলোকে দেখে, সিলেক্ট করে, যেটা তার সব থেকে বেস্ট বলে মনে হয় সেখানেই সে তার ডিম পাড়ে। তাহলে 70 নাম্বার কোয়েশ্চেনে 2 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 71-এ চলে আসি। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি বিলো অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। তাহলে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এ আর বি, দুটোকে পড়ে কারেক্ট অপশনটাকে চুজ করতে হবে। দেখো এ বলছে অ্যাবাউট 4700 years ago some of the earliest cities flourished on the banks of river Indus and its tributaries. তাহলে সিন্ধু নদীর তীরে 4700 বছর আগে সিটি ফ্লারিশড করেছিল।
তাহলে আমরা জানি দেখো হরপ্পা মহেঞ্জোদারো এই যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা তো সিন্ধু নদীর তীরেই গড়ে উঠেছিল, সেটা কিন্তু 2600 BCE, বিফোর ক্রাইস্ট। তাহলে খেয়াল করো, হিসেব করো, বিফোর ক্রাইস্ট হচ্ছে 2600, 2600, আর এ পাশে 2020, তাহলে মোটামুটি আমরা কি পাচ্ছি বলো তো, 4620, মানে প্রায় 4700 বছর আগে। তাহলে এটা কিন্তু কারেক্ট। বি নম্বর অপশন দেখো কি বলছে, অ্যাবাউট 1500 years ago cities developed on the banks of Ganga and its tributaries। তাহলে গঙ্গার তীরে যে সিটি ডেভেলপ করেছিল সেটা 1500 বছর আগে, এটা কিন্তু ঠিক নয়, কারণ গঙ্গার তীরে প্রায় 2500 বছর আগে 2500 years ago দেখা গেছিলো সিটিজ ডেভেলপ করেছিল। তাহলে এ কারেক্ট, কিন্তু বি কারেক্ট নয়। তাহলে কোন অপশনটা কারেক্ট বলো? বোথ এ অ্যান্ড বি আর ট্রু, 1 নয়। 2তে বোথ এ অ্যান্ড বি আর নট ট্রু, এটাও নয়। 3 দেখো এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এইটা হচ্ছে কারেক্ট। তাহলে 71 নাম্বার কোয়েশ্চেনের 3 অপশন হচ্ছে কারেক্ট। 4 দেখো এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, এটাও নয়। তাহলে 71 নাম্বার কোয়েশ্চেনের 3 নম্বর অপশন বা 3 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 72তে এসো, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস চাইল্ড-সেন্টার্ড স্ট্র্যাটেজিজ ইন টিচিং ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল? কোনটা বলছে চাইল্ড সেন্টার্ড স্ট্র্যাটেজিসকে সব থেকে ভালোভাবে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে? দেখো, এ বলছে ডিসকাশন, মানে আলোচনা, তো সেটা তো নিশ্চয়ই দরকার। বি হচ্ছে ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে হচ্ছে প্রদর্শন, মানে কোনো একটা যেমন এক্সপেরিমেন্ট কোনো একজন টিচার করছেন এবং তিনি বলে যাচ্ছেন যে এক্সপেরিমেন্টে কী ঘটছে না ঘটছে, এবং স্টুডেন্টরা সেটা দেখছে, প্রশ্ন করছে, জানছে, তাদের কিন্তু হাতে কলমে করার জন্য কিছু নেই। তাহলে এই যে ডেমনস্ট্রেশনটাকে আমরা কিন্তু বেস্ট চাইল্ড সেন্টার স্ট্র্যাটেজিস বলতে পারবো না। সি দেখো লেকচার, লেকচার তো একেবারেই চাইল্ড সেন্টার্ড স্ট্র্যাটেজিসের মধ্যে পড়বে না। আর ডি হচ্ছে সার্ভে, সার্ভেটা বলা যেতে পারে, কারণ সার্ভেতে তারা নিজেরা যাচ্ছে, কোয়েশ্চেনিং করছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, সেখান থেকে তারা ইনফারিং বা কোনো একটা ডিসিশনে আসছে, তাই তো? তাহলে এ হতে পারে এবং ডি হতে পারে, বি এবং সি কিন্তু চাইল্ড সেন্টার্ড স্ট্র্যাটেজিসের মধ্যে পড়ছে না। তাহলে কোন অপশনটা কারেক্ট? এ অ্যান্ড ডি কোথায় আছে দেখো, 1-এ আছে এ অ্যান্ড বি, হবে না। বিতে আছে বি অ্যান্ড সি, 2-তে আছে, হবে না। 3 নম্বর অপশনে আছে সি অ্যান্ড ডি, সেটাও হবে না, কারণ বিসি তো হচ্ছে না আমাদের, তাই না। 4 নম্বর অপশন আছে দেখো এ অ্যান্ড ডি, এটাই হচ্ছে কারেক্ট। 72 নম্বর কোয়েশ্চেনের 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেন আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 73, পোচামপল্লী is famous district for its beautifully designed bright colored sarees and for the special kind of weave which is also called Pochampalli. It is a part of। তাহলে পোচামপল্লী একটা ডিস্ট্রিক্ট এবং স্পেশাল কাইন্ড অফ শাড়িজ সেখানে যেটা পাওয়া যায় তাকেও কিন্তু এই উইভিংটাকেও বলা হচ্ছে স্পেশাল কাইন্ড অফ উইভ, তাকেও পোচামপল্লী বলা হয়। এটা কোথাকার অঙ্গ, মানে কোথায় এটা দেখা যায়? দেখো 1 নম্বর অপশনে বলছে তামিলনাড়ু, 2 হচ্ছে কর্ণাটকা, 3 হচ্ছে মহারাষ্ট্র এবং 4 হচ্ছে তেলেঙ্গানা। তাহলে এই যে পোচামপল্লী এটা দেখা যায় কোথায় বলো তো? তেলেঙ্গানাতে। তাহলে এখানে 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এখানে তেলেঙ্গানার মধ্যে একটা ডিস্ট্রিক্ট রয়েছে যার নাম হচ্ছে ইয়াদাদ্রি, যেখানে 100টা স্মল ভিলেজ রয়েছে এবং সেখানে 10,000 ফ্যামিলি অফ উইভার্স রয়েছে, যারা তাঁতি ফ্যামিলি রয়েছে 10,000, যারা কিন্তু এই পোচামপল্লী এই উইভিংটা করে, তাই তো? তাহলে এই যে পোচামপল্লী কোথাকার ডিস্ট্রিক্ট? তেলেঙ্গানার। তাহলে এখানে 73 নম্বর কোয়েশ্চেনের 4 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 74-এ চলে আসি। সীমা, an EVS teacher organized a field trip to zoo. জুতে নিয়ে গেল বাচ্চাদেরকে, চিড়িয়াখানাতে, ফর হার স্টুডেন্টস। হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভস অফ দ্য ট্রিপ টু দ্য জু? তাহলে এই যে চিড়িয়াখানাতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ট্রিপটাতে নিয়ে যাওয়ার মুখ্য অবজেক্টিভ কী ছিল? এ নম্বর অপশন দেখো, রিকল নেমস অফ অ্যানিমালস ইন দ্য জু। আবার সেই আমরা রিকল কথাটা পেলাম। তাহলে রিকল, কিছু মনে করা, মুখস্থ করা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে না। তাহলে ফিল্ড ট্রিপের ক্ষেত্রে রিকল করার কোনো ব্যাপার নেই, তাহলে এ প্রথমেই বাদ। বি দেখো, টু রিলেট কনসেপ্টস রিলেটেড টু অ্যানিমালস, এটা ঠিক আছে। সি দেখো, টু প্রমোট প্রসেস স্কিলস, তাহলে স্কিলকে প্রমোট করার জন্য, এটাও ঠিক আছে। আর ডি হচ্ছে অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস লার্নিং অ্যাট দ্য জু, জুতে যারা কী দেখলো সেটা সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট
করতেই পারেন টিচার, তাহলে বোঝা যাবে যে তাদের অবজারভেশনটা কতটা এফেক্টিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ছাড়া বাকি সবই মোটামুটি এই অবজেক্টিভসের মধ্যে পড়বে। তাহলে দেখো বিসিডি কোথায় আছে, 1-এ এ আছে, 3-তে এ আছে, 4-এ এ আছে, একমাত্র 2-তে এ নেই, 2-তে আছে বি সি ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 74 নম্বর কোয়েশ্চেনের 2 অপশন আছে কারেক্ট। যে অবজেক্টিভগুলো কী কী হতে পারে, যে রিলেট কনসেপ্টস রিলেটেড টু অ্যানিম্যালস, প্রমোট প্রসেস স্কিল, টু প্রমোট প্রসেস স্কিলস, আর ডি হচ্ছে অ্যাসেসমেন্ট অফ স্টুডেন্টস লার্নিং অ্যাট দ্য জু। এরপর চলে এসো পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 75। An EVS teacher taught about animals to her students and asked them to do the following task. তাহলে একজন ইভিএস টিচার টট অ্যাবাউট অ্যানিম্যালস সম্পর্কে আলোচনা করলেন ব্যাপারটা সম্পর্কে স্টুডেন্টদের সঙ্গে, এবং তাদেরকে বললেন টু ডু দ্য ফলোয়িং টাস্ক, নিম্নলিখিত কাজগুলো করতে। কি কি? এ দেখো, রাইট নেমস অফ ভেরিয়াস অ্যানিমালস অ্যারাউন্ড দেম। বি হচ্ছে অবজার্ভ অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট অ্যানিমালস। সি হচ্ছে ক্লাসিফাই অ্যানিমালস ইন্টু ক্যাটাগরিজ বেসড অন অবজারভেশন, তাদের যে অবজারভেশনের উপর ডিপেন্ড করে অ্যানিম্যালগুলোকে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। ডি হচ্ছে ডিফাইন দ্য টার্ম অ্যানিম্যাল টার্মটাকে ডিফাইন করা। দেখো, হুইচ অফ দ্য অ্যাবাভ ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, দাগ দিয়ে রাখবে, নট অ্যাপ্রোপ্রিয়েট ফর স্টুডেন্টস অফ প্রাইমারি লেভেল অ্যাজ পার দ্য নেচার অফ ইভিএস অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে ইভিএসের যে নেচার সেই অনুযায়ী প্রাইমারি লেভেলে কোনটা নট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, রাইট নেমস অফ ভেরিয়াস অ্যানিমেলস অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে যে অ্যানিমেলগুলো দেখলো তাদের নাম লেখা, এটা করা যেতেই পারে। বি হচ্ছে অবজার্ভ অ্যাক্টিভিটিস অফ ডিফারেন্ট অ্যানিমেল, কোন অ্যানিমেলের কী অ্যাক্টিভিটিস সেটাকে অবজার্ভ করা, সেটা তো তারা করছে। সি হচ্ছে ক্লাসিফাই অ্যানিমালস ইন্টু ক্যাটাগরিজ বেসড অন অবজারভেশন, এবার তারা যা দেখছে সে অনুযায়ী তারা বিভিন্ন ক্যাটাগরিতে অ্যানিমেলগুলোকে ভাগ করছে, যে 4 পায়ে জন্তু তাদেরকে এক জায়গায় করলো, তাই তো, বা দেখা গেল যে বাঁদর বা হনুমান তাদেরকে এক দলে ফেললো, আবার জেব্রা জিরাফ তাদেরকে এক দলে ফেলা হলো। তাহলে এইভাবে ক্লাসিফাই তারা করতেই পারে, কিন্তু ডিফাইন করা, সংজ্ঞা তৈরি করা, আর ডেফিনেশন কথাটার মানে কি, যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সকে গুছিয়ে একটা জিনিস তৈরি করা, যেখান থেকে অ্যানিম্যালটাকেই বলা হয় অ্যানিম্যালের ডেফিনেশন, সেটা কিন্তু প্রাইমারি লেভেলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, নট অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ডিটা হচ্ছে নট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কোথায় আছে, অনলি ডি, 4 নম্বর অপশনে আমরা পাচ্ছি। তাহলে 75-এর কিন্তু 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর চলে এসো পরের কোয়েশ্চেনে, 76 নাম্বার কোয়েশ্চেন। কী বলেছে দেখো, দ্য টেরিটোরিয়াল স্টেটস অফ হরিয়ানা আর। তাহলে এখানে তোমাদের কিন্তু ম্যাপটা, ভারতের যে ম্যাপটা, ইন্ডিয়ার ম্যাপটা যদি তোমাদের চোখে থাকে তাহলে তোমরা ইজিলি বলতে পারবে হরিয়ানার চারপাশে, দ্য টেরিটোরিয়াল স্টেটস, হরিয়ানার চারপাশে কোন কোন স্টেটস রয়েছে, মানে কোন কোন স্টেট হরিয়ানাকে সংলগ্ন আছে আর কোন কোনগুলো নেই সেটা বার করতে পারলেও কোনগুলো সংলগ্ন আছে বলতে পারবে। দেখো, হিমাচল প্রদেশ এটা হবে, রাজস্থান এটাও কিন্তু হরিয়ানার সংলগ্ন, উত্তরপ্রদেশ এটাও হরিয়ানার সংলগ্ন। তাহলে 1-এর 3টেই দেখলাম হরিয়ানার টেরিটোরিয়াল স্টেটসের মধ্যেই পড়ছে। 2 দেখো, উত্তরপ্রদেশ ঠিক আছে, উত্তরাখণ্ড ঠিক আছে, কিন্তু মধ্যপ্রদেশ এটা কিন্তু দূরে আছে, হরিয়ানার সংলগ্ন নয়, তাহলে মধ্যপ্রদেশ মানে 2 বাদ। 3 হচ্ছে হিমাচল প্রদেশ ঠিক আছে, পাঞ্জাব ঠিক আছে, কিন্তু বিহার নয়, তাহলে 3ও বাদ। 4 দেখো, বিহার বাদ, পাঞ্জাব উত্তরপ্রদেশ, তাহলে বিহার নয় আর মধ্যপ্রদেশ নয়, তার জন্য 2, 3, 4 অপশন বাদ গেল। তাহলে 1 নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট, 76-এর 1 অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 77-এ আসি। দেখো, রিড স্টেটমেন্টস এ অ্যান্ড আর প্রপারলি অ্যান্ড দেন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ কি বলেছে, সিল্ক ওয়ার্ম ক্যান ফাইন্ড হিজ ফিমেল ওয়ার্ম ফ্রম মেনি কিলোমিটার্স অ্যাওয়ে বাই হার স্মেল। স্মেল দেখেই কিন্তু, স্মেলটা পেয়েই কিন্তু অনেক দূর, অনেক কিলোমিটার দূরে যদি থাকে কোনো ফিমেল ওয়ার্ম, তাহলে সেই কোনো একটা মেল ওয়ার্ম যদি থাকে সে তার ফিমেল ওয়ার্মকে খুঁজে নেয়। আর দেখো রিজন কি বলেছে, সাম ফিমেল ইনসেক্টস রিলিজ ফেরোমোনস হুইচ ক্যান বি রেকগনাইজড বাই দেয়ার মেলস বাই স্মেল। তাহলে কিছু ফিমেল ইনসেক্ট কী করে, ফেরোমোন নামে এক ধরনের কেমিক্যালস এটা নিঃসরণ করে, যেটার সাহায্যে অনেক দূরে থাকা কোনো মেল স্মেলের সাহায্যে সেই ফিমেলকে রেকগনাইজ করে নেয় যে কোথায় আছে।
তাহলে এই যে ফেরোমনস, এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল যেটা হরমোনের মতন কাজ করে, কেপেবল অফ অ্যাক্টিং লাইক হরমোন আউটসাইড দ্য বডি টু এফেক্ট দ্য বিহেভিয়ার অফ রিসিভিং ইন্ডিভিজুয়াল। যে রিসিভ করছে এই কেমিক্যালটাকে, যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি মেল ইনসেক্ট এটাকে রিসিভ করছে এবং তার বিহেভিয়ারটা এফেক্ট হচ্ছে, সে কিন্তু বুঝতে পারছে যে দূরে একটা ফিমেল ইনসেক্ট আছে। ঠিক আছে, তাহলে এই ফেরোমনস কিন্তু বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে অ্যালার্ম ফেরোমনস, ট্রেইল ফেরোমনস এবং সেক্স ফেরোমনস। তো এখানে দেখা যায় যে মেজর টপিকস অফ রিসার্চ ইন দ্য ফিল্ড অফ কেমিক্যাল ইকোলজিতে এই ফেরোমনস নিয়ে কিন্তু রিসার্চ চলছে কেমিক্যাল ইকোলজিতে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝলাম। এবার দেখো চুজ দ্য কারেক্ট আনসার। আমরা দেখেই বুঝতে পারছি এ আর আর দুটোই হচ্ছে কারেক্ট এবং আর এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে এক নম্বরে দেখো বোথ এ অ্যান্ড আর আর কারেক্ট, দুটোই কারেক্ট, এবং আর এক্সপ্লেন্স এ। তাহলে কেন এত কিলোমিটার দূর থেকে কোনো একটা মেল ইনসেক্ট একটা ফিমেল ইনসেক্টকে বুঝতে পেরে যাচ্ছে বা তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারছে ফেরোমনের সাহায্যে, তাহলে রিজনটা কিন্তু কারেক্ট দেওয়া হয়েছে। তাহলে এক নম্বর অপশনটাই হচ্ছে কারেক্ট, 77-এর 1 অপশন হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 78। দেখো রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট কেয়ারফুলি। কি বলেছে? স্টেটমেন্ট 1 বলেছে ইভিএস সিলেবাস ইজ ডিভাইডেড ইন্টু 6 থিমস। 6টা থিমে ইভিএস সিলেবাস ডিভাইডেড, সেটা আমরা জানি খুব ভালো করে। থিমগুলো কী কী বলো তো? আগে মনে করে নাও থিমগুলো কী কী। একটা হচ্ছে ওয়াটার, ফুড, শেল্টার, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ট্রাভেল, থিংস উই ডু অ্যান্ড মেক। এখানে কী কী দেওয়া আছে দেখো। ওয়াটার ঠিক আছে, রিলেশনশিপ তো নয়, এটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ছিল। ফুড ঠিক আছে, ট্রান্সপোর্ট নয়, এটা ট্রাভেল ছিল। শেল্টার ঠিক আছে, হাউ থিংস ওয়ার্ক নয়, থিংস উই ডু অ্যান্ড মেক। স্টেটমেন্টস 2 দেখো দ্য থিমস অফ ইভিএস আর ক্লোজ টু চিলড্রেন্স লাইফ। এটা তো নিশ্চয়ই ঠিক, প্রত্যেকটা থিম কিন্তু বাচ্চাদের যে জীবনের খুব কাছাকাছি জিনিস সেগুলো, তাই তো? তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম যে A1 স্টেটমেন্ট 1 কিন্তু কারেক্ট নয়, কারণ 6টা থিম আছে সেটা ঠিক, থিমগুলোর নামগুলো কিন্তু উল্টোপাল্টা দেওয়া আছে। আর স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, তাহলে আমরা বলতে পারবো স্টেটমেন্ট 1 ইজ নট কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। দেখো বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড 2 আর ট্রু, এটা ঠিক নয়। 2 দেখো বোথ স্টেটমেন্টস 1 অ্যান্ড 2 আর ফলস, এটাও ঠিক নয়। 3 হচ্ছে স্টেটমেন্ট 1 ইজ ট্রু, না 1এই তো গণ্ডগোল আছে, থিমগুলোর নামে গণ্ডগোল আছে। অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ফলস, এটাও নয়। 4 নম্বর অপশন দেখো স্টেটমেন্ট 1 ইজ ফলস অ্যান্ড স্টেটমেন্ট 2 ইজ ট্রু, এইটা হচ্ছে কারেক্ট। তাহলে 78 নাম্বার কোয়েশ্চেনের 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 79। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশনস। দেখো স্টেটমেন্ট এতে কি বলেছে যে জাইলেম ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুটস টু রেস্ট অফ প্ল্যান্টস। আমরা জানি জাইলেম আর ফ্লোয়েম এটা কি করে? ট্রান্সপোর্ট করে। গাছের ক্ষেত্রে কী দেখা যায়, জাইলেম কি করে যে মূল থেকে যে সমস্ত খনিজ লবণযুক্ত জল গ্রহণ করে রুট, সেটাকে জাইলেম নিয়ে গিয়ে পাতায় পৌঁছয়। তাহলে আপওয়ার্ডস যে ট্রান্সপোর্টেশনে সাহায্য করে কে? জাইলেম। আর ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম কিন্তু পাতায় যে খাবারটা তৈরি হয় সেটাকে সারা উদ্ভিদ দেহে পৌঁছতে সাহায্য করে ফ্লোয়েম। তাহলে দেখো এখানে স্টেটমেন্ট 1-এ বলল জাইলেম ট্রান্সপোর্ট ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুটস টু রেস্ট অফ প্ল্যান্ট, এটা কিন্তু ঠিক। আর স্টেটমেন্ট বিতে বলা হচ্ছে ফ্লোয়েম ট্রান্সলোকেটস ফুড ফ্রম লিভস টু ভেরিয়াস পার্টস অফ দ্য প্ল্যান্ট, এটাও ঠিক। তাহলে দুটোই ঠিক। দেখো 1 নম্বর অপশনে দিচ্ছে বোথ এ অ্যান্ড বি আর ট্রু, এটাই হচ্ছে কারেক্ট। 2 দেখো বোথ এ অ্যান্ড বি আর ফলস, না। 3 হচ্ছে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এটাও ঠিক নয়। আর 4 হচ্ছে এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, এটাও ঠিক নয়। তাহলে 79 নম্বর কোয়েশ্চেনের 1 অপশন কারেক্ট, যে জাইলেম কি করে রুট থেকে ওয়াটার অ্যান্ড মিনারেলসকে রেস্ট অফ দ্য প্ল্যান্টে পৌঁছয়, মানে পাতায় পৌঁছয়। আর ফ্লোয়েম কী করছে? ট্রান্সলোকেটস ফুডকে লিভস থেকে ভেরিয়াস পার্টস অফ প্ল্যান্টে পৌঁছচ্ছে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে আসো। দেখো কোয়েশ্চেন নাম্বার 80। Comprehensive evaluation means holistic way of evaluating a student. The ways in which an EVS teacher can assess her students for comprehensive evaluation in EVS are. দেখো কি বলেছে। এক হচ্ছে টিচার্স অবজারভেশন, টিচার নিজের অবজারভেশন দিয়ে
একটা স্টুডেন্টকে ইভ্যালুয়েট করছে, নিশ্চয়ই এটা হয়। 2 হাফ ইয়ারলি অ্যান্ড অ্যানুয়াল এক্সামস, তাহলে এই সামেটিভ এক্সামগুলোর সাহায্যেও কিন্তু স্টুডেন্টদের ইভ্যালুয়েট করা যায়। 3 দেখো রেটিং স্কেল ডিউরিং অ্যাসেসমেন্ট অফ অ্যাক্টিভিটিস, যখন অ্যাক্টিভিটিসের অ্যাসেসমেন্ট করা হচ্ছে তখন রেটিং স্কেল দিয়েও কিন্তু স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করা যায়। আর 4 হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিওতে তার সম্পর্কে সমস্ত কিছু লেখা থাকে, আপস অ্যান্ড ডাউনস, এবং এর সাহায্যেও কিন্তু স্টুডেন্টদেরকে ইভ্যালুয়েট করা যায়। তাহলে কোয়েশ্চেনে কী বলেছে আরেকবার দেখি। কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মিনস holistic way of evaluating a students. Comprehensive evaluation, the ways in which an EVS teacher can assess a students for comprehensive evaluation in EVS are, এখানে কিন্তু 4টেই কারেক্ট, যে কোনোটা টিক করলেই আনসার কারেক্ট হবে। এখানে যে অফিসিয়াল আনসার কি সেখানেও কিন্তু জেড অপশন দেওয়া আছে, মানেই হচ্ছে যে অল যে অপশনস আর কারেক্ট। ঠিক আছে, পরে কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার 81। কি বলেছে দেখো, রাভি টুক সাম ওয়াটার ইন আ গ্লাস, একটা গ্লাসে কিছু জল নিল রবি। হি পুটস আ লেমন ইন ইট, এবং তার মধ্যে একটা লেবুকে সে রাখলো। দেন হি কিপস অ্যাডিং আ লট অফ সল্ট ইন্টু দ্য ওয়াটার, যখনই জলে সল্ট অ্যাড করা হচ্ছে জলটা কি হচ্ছে, তার ডেন্সিটি বেড়ে যাচ্ছে, তাই তো। নর্মাল জলের থেকে কিন্তু লবণ জলের ডেন্সিটি বেশি আমরা জানি। হাফ আ স্পুন অ্যাট আ টাইম। আচ্ছা, আফটার সাম টাইম হি নোটিসেস দ্যাট, কি দেখতে পাবে সে, লেমন সিঙ্কস ইন ওয়াটার, লেমন ফ্লোটস ইন ওয়াটার, লেমন স্প্লিটস ইন ওয়াটার। আর 4 নম্বর অপশনে বলছে লেমন রিমেইনস মিডওয়ে ইন গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো এখানে ভাষণের যে শর্ত সেই ব্যাপারটাকে মনে হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে, যে কোনো একটা বস্তু ভাসে বা ডোবে কেন, যখন কোনো একটা বস্তু তার ডেন্সিটির থেকে যার মধ্যে সে রয়েছে তার ডেন্সিটি বেশি হয় তখন সে ভাসে, তাই তো। অন্যভাবে বলা যেতে পারে আর্কিমিডিস প্রিন্সিপাল থেকে, যে কোনো একটা বস্তুকে যখন জলের মধ্যে ফেলা হচ্ছে বা কোনো একটা তরলের মধ্যে ফেলা হচ্ছে, লিকুইডের মধ্যে ফেলা হচ্ছে, তখন সে যতটা পরিমাণে জল সরায় বা অপসারিত করে, সেই অপসারিত জলের চেয়ে যদি বস্তুটার ওজন কম হয় তাহলে বস্তুটা ভাসে। ঠিক আছে, তাহলে ডেন্সিটির দিক থেকে আমরা যদি কথা বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডের মধ্যে ভাসছে তার ডেন্সিটি বেশি হলে বস্তুটা ভাসবে। ডেন্সিটি যদি বস্তুর আর লিকুইডের সেম হয় তাহলে এই যে 4 নম্বর অপশানে যেটা বলেছে না, মিডওয়ে ইন গ্লাস অফ ওয়াটার, মানে লিকুইডের মাঝামাঝি ডুবে, পুরোপুরি ডুবে সে ভাসবে। আর যদি দেখা যায় লিকুইডের ডেন্সিটি কম, সাবস্টেন্স বা বস্তু বা অবজেক্টসের ডেন্সিটি বেশি হয়, তাহলে সে কিন্তু ডুবে যাবে, এই যে সিঙ্কস ইন ওয়াটার। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা দেখো, এখানে সল্ট ওয়াটার, প্রচুর পরিমাণে সল্ট অ্যাড করেছে, মানে লবণ ওয়াটার বা সল্ট ওয়াটারের ডেন্সিটি বেড়ে গেছে, তার মধ্যে লেমনকে ফেলেছি, তাহলে লেমন কী করবে, ফ্লোটস করবে ইন ওয়াটার, কারণ আমার সল্ট ওয়াটারের ডেন্সিটি বেশি লেমনের থেকে, তাই লেমন ফ্লোটস ইন ওয়াটার। তাহলে 81-এর 2 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 82-তে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং সেটস ডিপিক্টস দ্য থিমস অফ EVS অ্যাট প্রাইমারি লেভেল। দেখো কোনগুলো ইভিএসের থিমের মধ্যে পড়ছে, থিমগুলো আমরা আলোচনা করলাম যে কী কী থিম আমাদের আছে। দেখো ওয়েদার, ওয়েদার কিন্তু থিম নয়। ওয়াটার, ট্রাভেল, ঠিক আছে, কিন্তু ওয়েদার নয়, তাহলে 1 নম্বর বাদ। মেটেরিয়াল, এটাও আমাদের থিমের মধ্যে পড়ে না ইভিএসের, তাহলে 2 অপশনও বাদ। 3 দেখো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ট্রাভেল, ন্যাচারাল রিসোর্সেস, এটাও থিমের মধ্যে পড়ে না, তাহলে 3ও বাদ। 4 নম্বরে কী পাচ্ছি দেখো, শেল্টার, ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু, এই 3টেই কিন্তু থিমের মধ্যে পড়ছে, তাহলে 4 নম্বর অপশন আছে কারেক্ট। থিমগুলো কী কী সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, কী কী থিম ছিল, ওয়াটার, ফুড, শেল্টার, এছাড়াও ছিল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ট্রাভেল, থিংস উই ডু অ্যান্ড মেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি 82 নম্বর কোয়েশ্চেনের কিন্তু 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 83-তে চলে এসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং অল বিরুনি ইজ নট ট্রু। দেখো অল বিরুনির নাম আমরা সবাই জানি, তাই তো। মেহমুদ অফ গাজনির যে শাসনকাল সেই সময় কিন্তু অল বিরুনি ভারতে এসেছিল। তাহলে এখানে বলছে অল বিরুনি সম্পর্কিত তথ্যগুলোর মধ্যে কোনটা সঠিক নয়, নট ট্রু কোনটা, দেখো চুজ দ্য কারেক্ট আনসার। 1 নম্বর বলছে যে দ্য প্লেস দ্যাট অল বিরুনি কেম ফ্রম ইজ নাও কল্ড উজবেকিস্তান। তাহলে অল বিরুনি যেখান থেকে এসছিল সেই জায়গাটাকে এখন বলা হয় কি, উজবেকিস্তান, ঠিক আছে।
2 নম্বর দেখো, মোর দেন 1000 ইয়ার্স অ্যাগো হি কেম টু ইন্ডিয়া। তাহলে প্রায় 1000 বছরেরও আগে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন। 3 দেখো, হি ডিড নট রাইট এনিথিং অ্যাবাউট পন্ডস ইন ইন্ডিয়া। তিনি ভারতের যে পুকুর সম্পর্কে কিছুই লেখেননি। আর 4 হচ্ছে, হি হ্যাজ প্রেজড দ্য মেকিং অফ পন্ডস ইন ইন্ডিয়া। ভারতে যে পুকুর তৈরির যে প্রশংসা তিনি করেছিলেন। তাহলে অল বেরোনি সম্পর্কে আমরা জানি যে অল বেরোনির জন্ম হচ্ছে 973 খ্রিস্টাব্দে। কোথায় বলতো জন্মগ্রহণ করেছিলেন? উজবেকিস্তানের খারজেবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মারা গেছিলেন 1050 সালে। 77 বছর বয়স ছিল তার। কোথায়? গজনি, আফগানিস্তানে। এবং তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টাকে বলা হয় ইসলামিক গোল্ডেন এজ। তিনি কিন্তু দেখা যায় যে কিছু বই লিখেছিলেন যার মধ্যে তারিক আল হিন্দ ভীষণ উল্লেখযোগ্য এবং তিনি অনেক রকমের টাইটেল পেয়েছিলেন। তিনি ইন্ডিয়াতে এসেছিলেন বলা হলো যে মাহমুদ আব গজনির শাসনকালে এবং তিনি কিন্তু ফিজিক্স, ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, ন্যাচারাল সায়েন্স, হিস্টোরিয়ান, ক্রোনোলজিস্ট, লিঙ্গুইস্ট সবই ছিলেন। তিনি কিন্তু সব দিকে পারদর্শী ছিলেন এবং তিনি কিন্তু আল উস্তাদ এই টাইটেল পেয়েছিলেন। তাহলে এখানে আল বেরুনি সম্পর্কে কোনটা নট ট্রু আমরা পড়ে কিন্তু যখন দেখলাম তখনই বুঝে গেছি। তাও ব্যাপারটা আরেকবার দেখো দেখে নিই। তিনি দ্য প্লেস দ্যাট আল বেরুনি কেম ফ্রম ইজ নাও কল্ড উজবেকিস্তান, এটা কারেক্ট। মোর দ্যান 1000 ইয়ার্স অ্যাগো হি কেম টু ইন্ডিয়া। তিনি ইন্ডিয়াতে এসেছিলেন কত? 1017 সালে, তাই তো? 1017 খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন। তাহলে মোটামুটি মোর দ্যান 1000 ইয়ার্স অ্যাগো, এটাও ঠিক আছে। এবার দেখো, হি হ্যাজ প্রেজড দ্য মেকিং অফ পন্ডস ইন ইন্ডিয়া, এটাও ঠিক আছে। 3 নম্বর অপশনটা হচ্ছে নট ট্রু, হি ডিড নট রাইট এনিথিং অ্যাবাউট পন্ডস ইন ইন্ডিয়া, এটা কিন্তু কারেক্ট নয় বা ট্রু নয়। তাহলে 83 নম্বর কোয়েশ্চেনের 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 84-এ চলে আসি। দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস এ অ্যান্ড বি। স্টেটমেন্ট এতে বলছে দেখো যে বোরা ইজ আ কমন ভ্যারাইটি অফ রাইস ইউজড ইন আসাম। আসামে যে চালের ভ্যারাইটিগুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটা কমন ভ্যারাইটি হচ্ছে বোরা, এটা ঠিক। স্টেটমেন্ট বিতে দেখো কি বলছে, প্যাডি গ্রোজ ওয়েল ইন ক্লেই সয়েল অ্যান্ড রিকোয়ার্স আ লট অফ ওয়াটার। তাহলে যে কর্দমাক্ত যে চ্যাটচ্যাটে মাটি সেখানে কিন্তু ধান ভালো হয় এবং ধান চাষের জন্য কিন্তু প্রচুর জল দরকার, এটাও কারেক্ট। তাহলে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট কোড ফ্রম দ্য ফলোয়িং। 1 নম্বরে বলছে এ অ্যান্ড বি বোথ আর কারেক্ট, এটা ঠিক। 2-এ বলছে এ অ্যান্ড বি বোথ আর রং, এটা ভুল। 3 নম্বর অপশন দেখো, এ ইজ কারেক্ট বাট বি ইজ রং, এটাও ঠিক নয়। 4 নম্বর, এ ইজ রং বাট বি ইজ কারেক্ট, এটাও ঠিক নয়। তাহলে 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট, যে এ এবং বি দুটোই কারেক্ট। বোরা ইজ আ কমন ভ্যারাইটি অফ রাইস ইউজড ইন আসাম এবং প্যাডি গ্রোজ ওয়েল ইন ক্লেই সয়েল অ্যান্ড রিকোয়ার্স আ লট অফ ওয়াটার। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 85-এ এসো। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য মাস অফ অ্যান অবজেক্ট with a density of 12 গ্রাম পার মিলিলিটার অ্যান্ড a volume of 3 মিলিলিটার। তাহলে আমরা জানি মাস ইকুয়াল টু ডেন্সিটি ইন্টু ভলিউম। কেন বলো তো? ডেন্সিটি মানে আমরা জানি কি মাস বাই ভলিউম, ইউনিট ভলিউমের মাসকেই বলা হয় ডেন্সিটি। তাহলে ডেন্সিটি সমান যদি মাস বাই ভলিউম হয় তাহলে মাস কী হবে? ডেন্সিটি ইন্টু ভলিউম, তাহলে দুটোকে গুণ করলেই মাস পেয়ে যাব। দেখো 12 গ্রাম পার মিলিলিটার, ইউনিটগুলো দেখে নিতে হবে, গ্রাম পার মিলিলিটার, এবং ভলিউমেও আছে মিলিলিটার। তাহলে 12 × 3 = 36 গ্রাম হবে মাস অফ দ্য অবজেক্ট। খুব সহজ একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়েছে, ভালো কোয়েশ্চেন। 85-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 86-এ চলে আসি। দেখো, ইউ উইশ দ্যাট স্টুডেন্টস লার্ন বাই পিয়ার লার্নিং স্ট্র্যাটেজিস, মানে বন্ধুদের মধ্যে আলোচনার মাধ্যমে শিখবে। হুইচ স্ট্র্যাটেজি উইল ইউ অ্যাডপ্ট টু ফর্ম গ্রুপস? গ্রুপ তৈরির ক্ষেত্রে তুমি কোন স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করবে? 1 নম্বর দেখো কি বলছে এখানে, মেক আ রোল নাম্বার ওয়াইজ গ্রুপস অফ 4 or 5 স্টুডেন্টস। রোল নাম্বার ওয়াইজ গ্রুপ তৈরি করবে তুমি 4-5 জনের, বাকিগুলো দেখি। 2 দেখো কি বলছে, যে মেক আ হোমোজেনাস গ্রুপ অফ স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার স্কোরস ইন এক্সামিনেশন। তাহলে কি হবে, যে ভালোগুলো একদিকে যাবে, খারাপগুলো একদিকে যাবে। কিন্তু আমাদের কি করতে হবে, যদি পিয়ার লার্নিংয়ের ব্যাপারটা আনতে হয়, ভালো খারাপ মিশিয়ে কিন্তু আমাদের গ্রুপ তৈরি করতে হবে। তাহলে 2 কারেক্ট নয়। 3 দেখো, মেক আ হেটারোজেনাস গ্রুপ বেসড অন পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশন। এটাই সব থেকে বেস্ট।
হেটারোজিনাস গ্রুপ তৈরি করতে হবে, সবাই একই রকম হবে না, এবং সেটা তৈরি হবে কার বেসিসে? পার্টিসিপেশন এবং কোঅপারেশন, তাদের মধ্যে যে সহযোগিতা এবং তাদের যে পার্টিসিপেট করার যে প্রবৃত্তি তার ওপর ডিপেন্ড করে। এটাই কিন্তু কারেক্ট। 4 দেখো, ফর্ম আ গ্রুপ অফ 5 স্টুডেন্টস অফ সেম জেন্ডার। তাহলে সেম জেন্ডারের 5 জনের একটা গ্রুপ অ্যান্ড সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এটা তাহলে কী হচ্ছে? গ্রুপিংস হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু গ্রুপ তৈরি করা যাবে না। গ্রুপ তৈরির স্ট্র্যাটেজির মধ্যে ফার্স্ট হচ্ছে যে হেটারোজেনাস গ্রুপ হতে হবে, আর 2 নম্বর হচ্ছে কোনো কিছুর উপর ভিত্তি করে দরকার নেই, মেন যেটা হবে সেটা হচ্ছে পার্টিসিপেশন অ্যান্ড কোঅপারেশনের উপর ডিপেন্ড করেই এই গ্রুপটা তৈরি হবে। তাহলে 86-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। র্যান্ডাম গ্রুপ বানাতে গেলে আমরা রোল ওয়াইজ বানাতেই পারি, কিন্তু এখানে দেখো পরিষ্কার করে যেহেতু দেওয়া আছে না, হেটারোজেনাস গ্রুপ তৈরি করব পার্টিসিপেশন এবং কোঅপারেশনের উপর ডিপেন্ড করে, সহযোগিতা এবং তাদের যে ইনভলভমেন্টের উপর ডিপেন্ড করে, তাহলে এখানে 3 নম্বর অপশনটাই কারেক্ট হবে। 86-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবারে 87 নাম্বার কোয়েশ্চেনে আসি। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং গাদসিসার লেক ইজ নট ট্রু। তাহলে এই যে গাদসিসার লেক, এটা কোথায় আছে বলো তো? এটা গাদিসার লেকও বলা হয় জেনারেলি। এটা আছে দেখো জয়সলমীরে আছে, রাজস্থানের। এই যে জয়সলমীরকে কি বলা হয়? গোল্ডেন সিটি বলা হয় না? এই গাদিসার লেক দেখো, এটা তৈরি করেছিলেন কে না? কিং জয়সওয়াল 1156 এডিতে তৈরি করেছিলেন, এবং জয়সলমীরের ফাউন্ডারও ছিলেন কিং জয়সওয়াল। পরে কিন্তু এটাকে রিবিল্ড করা হয়েছিল। রিবিল্ড কে করেছিলেন? গাদসে সিং ভাতি, এটা তিনি করেছিলেন 1367 খ্রিস্টাব্দে, এটাকে রিবিল্ড করেছিলেন। তার জন্য এই লেকটার নাম হচ্ছে যে গাদসিসার লেক বা গাদিসার লেক। ঠিক আছে, এটা জয়সলমের থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, এবং এখানে না এই যে গাদিসার লেক, এখান থেকে আগে সমস্ত শহরে কিন্তু জল ডিস্ট্রিবিউট হতো, কিন্তু এখন হয়েছে ইন্দিরা গান্ধী ক্যানেলের সঙ্গে এটাকে যুক্ত করে দেওয়া হয়েছে, যার ফলে এটা কখনো শুকোয় না। ঠিক আছে, এবার দেখো অপশানগুলো দেখে নিই যে কোনটা নট ট্রু। 1 নম্বর দেখো, কিং গাদসি অফ জয়সলমের গট ইট মেড, ঠিকই বলা হয়েছে। প্রথমে জয়সলমেরের রাজা তৈরি করেছিলেন কিং জয়সওয়াল 1156 খ্রিস্টাব্দে, কিন্তু রিবিল্ড করা হয়েছিল তো সেই গাদসি সিংয়ের আমলেই 1367 খ্রিস্টাব্দে, তাহলে এই অপশানটা কারেক্ট। 2 দেখো, ইট ওয়াজ বিল্ট অ্যারাউন্ড 650 ইয়ার্স অ্যাগো, 650 বছর আগে এটা তৈরি করা হয়েছিল, এটাও ঠিক, কারণ খেয়াল করো 1367, তাহলে প্রায় 650 হচ্ছে, তাই না? 3 নম্বরে দেখো, ইট ওয়াজ কানেক্টেড উইথ 9 লেকস, এটাও কারেক্ট, 9টা লেকের সঙ্গে এটা যুক্ত ছিল। আর 4 নম্বর দেখো, ইট ইজ ইন ইউজ টিল টুডে, এটা ঠিক নয়, এখনও এটা তেমন ব্যবহার নেই। হ্যাঁ, তবে এটাকে ইন্দিরা গান্ধী ক্যানেলের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, সবসময় এটাতে জল থাকে, কিন্তু ইট ইজ ইন ইউজ টিল টুডে এটা ঠিক নয়। তাহলে 87-এর 4 নম্বর অপশানটা হচ্ছে নট ট্রু, মানেই কারেক্ট। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 88-এ চলে আসি। দেখো, অ্যাজারশন এবং রিজন আবার দেওয়া আছে। কি বলেছে? অ্যাজারশন দেখো কি বলেছে, দ্য থিম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ইজ আ মেজর থিম ইন ইভিএস অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর প্রেজেন্টেড অ্যাজ আ সাব থিম অফ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ঠিকই বলা হয়েছে যে ইভিএসের একটা মেজর থিম হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এবং এর মধ্যে একটা সাব থিম হচ্ছে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। ঠিক আছে, এবার রিজনে চলে এসো। দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ হিউম্যান বিংস অ্যান্ড আদার ফর্মস অফ লাইফ ইজ হাইলাইটেড থ্রু থিমস। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাব থিম কেন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, কারণ তাদের মধ্যে একটা ইন্টারডিপেন্ডেন্স রয়েছে। তাহলে রিজনটাও কারেক্ট, দ্য ইন্টারডিপেন্ডেন্স অফ হিউম্যান বিংস অ্যান্ড আদার ফর্মস অফ লাইফ ইজ হাইলাইটেড থ্রু থিমস। তাহলে এখানে দুটোই কারেক্ট, এবং রিজনটা কিন্তু কারেক্ট, অ্যাজারশনের কারেক্ট রিজন রয়েছে এখানে। দেখো 1 নম্বর বলছে বোথ দ্য অ্যাজারশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাজারশন। তাহলে আমি কারেক্ট অপশন পেয়ে গেলাম, তাহলে বাকিগুলো না পড়লেও চলবে, ইচ্ছা হলে পড়ে নিতে পারি, অন্য কিছুই দেওয়া থাকবে, কিন্তু যখন আমি কনফার্ম যে দুটোই কারেক্ট, তাহলে এক অপশন কারেক্ট। 88-এর 1 অপশন হচ্ছে কারেক্ট। এরপর আমরা চলে আসি পরের কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেন নাম্বার 89 কি বলছে, রিড দ্য গিভেন স্টেটমেন্টস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। আবার অ্যাজারশন এবং রিজনে চলে আসছে। দেখো অ্যাজারশনে কি বলেছে, উই ক্যান কুক ফুড ইজিলি অ্যাট সি লেভেল অ্যাজ কম্পেয়ার টু হায়ার অল্টিটিউডস। এটা একদম কারেক্ট। কেন বলো তো? আমরা জানি যত উচ্চতা বাড়ে, যত হাইট বাড়ে, তত কিন্তু প্রেশার কমে,
তাই তো? আমরা জানি যে দার্জিলিংয়ে কিন্তু খাবারটা হতে যতক্ষণ লাগে তার থেকে অনেক কম সময়ে হয় সি লেভেলে। ওখানে খাবার হতে সময় লাগে, কারণ ওখানে প্রেশারটা কম। প্রেশার কম মানে বয়লিং পয়েন্ট কম। দেখো, এটাকে আরও সহজভাবে আমরা বলতে পারি যে প্রেশার কুকারে কি করা হয় না, খাবার তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই তো? কেন? প্রেশার কুকারে না একটা খুব ভারী লিড বা ঢাকনা ওপরে দেওয়া থাকে, তারপর একটা সিটি দেওয়া থাকে। এখানে কি হয় না, যে ভেপারটা বেরোতে পারে না, যার ফলে ভেতরে ভেপারটা জমা হয়। এবারে যখনই ভেপারটা জমা হচ্ছে, সেটা কী করে, প্রেশার ক্রিয়েট করে কার উপরে, যে জল এর ওপরে, জলের মধ্যে যে খাবারটা দেওয়া যায় তারপর প্রেশার ক্রিয়েট করে। যত প্রেশার বাড়ে বয়লিং পয়েন্ট তত বাড়ে, তার জন্য কম সময়েই খাবার সুসিদ্ধ হয়। তাহলে প্রেশার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়ে, এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে প্রেশার কুকার। এখানে এই ব্যাপারটা তোমরা পাবে, উই ক্যান কুক ফুড ইজিলি অ্যাট সি লেভেল অ্যাজ কম্পেয়ার টু হায়ার অল্টিটিউডস, কারণ হায়ার অল্টিটিউডে প্রেশার কম, বয়লিং পয়েন্ট কম। সি লেভেল নিচে, সেখানে প্রেশার বেশি, বয়লিং পয়েন্ট বেশি, ফলে ফুড তাড়াতাড়ি কুক হয়। তাহলে এটা কারেক্ট হলো। রিজন দেখো, অ্যাট হাই অল্টিটিউডস বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ইনক্রিজেস, এটা ভুল। কারণ আমরা এক্ষুনি বললাম যত উচ্চতা বাড়ে, অল্টিটিউড যত বাড়ে তত প্রেশার কমে, বয়লিং পয়েন্ট কমে। তাহলে এখানে কি হতো, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার ডিক্রিজেস, তার বদলে ইনক্রিজেস দিয়েছে, মানে রিজনটা ভুল, তাই তো? দেখো কোন অপশনে দেওয়া আছে 89-এর। প্রথমে বলছে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, এটা তো প্রথমেই ভুল, তা বাদ দাও। 2 নম্বর অপশন দেখো, বোথ এ অ্যান্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তো বোথ এ অ্যান্ড আর তো ট্রু নয়, তাহলে 2ও বাদ। 3 নম্বর অপশন দেখো, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এটা হচ্ছে কারেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম 89-এর 3 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 90-তে চলে আসি। দেখো, Nina, an EVS teacher of class 5, gives a group assignment to her students that they have to visit nearby agricultural farms and find out information about the implements used by farmers during agriculture and the type of crops they grow. Acha. They also have to collect photographs and prepare a report. ফটোগ্রাফও কালেক্ট করতে হবে রিপোর্ট তৈরি করার জন্য। হোয়াট প্রসেস স্কিলস অ্যান্ড লার্নিং ইন্ডিকেটার্স আর ইনভলভড হেয়ার। তাহলে আরেকবার জিনিসটা দেখে নাও। ক্লাস 5-এর ইভিএস টিচার হচ্ছে নিনা, একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট দিয়েছে তার স্টুডেন্টদেরকে। তাদেরকে কী করতে হবে, ভিজিট করতে হবে নিয়ার বাই এগ্রিকালচারাল ফার্মস, এবং সেখান থেকে ইনফরমেশন বার করতে হবে যে ইমপ্লিমেন্টেশন ইউজড বাই ফার্মার্স, যে কৃষকরা কোন কোন ইমপ্লিমেন্টস ইউজ করেছে ডিউরিং এগ্রিকালচার, তাদের শস্য রোপণের ক্ষেত্রে, চাষের ক্ষেত্রে, অ্যান্ড টাইপ অফ ক্রপস দে গ্রো, কীরকম তারা, কী ধরনের ক্রপ তারা তৈরি করেছে, গ্রো করেছে। আরও কী করতে হবে, দে অলসো হ্যাভ টু কালেক্ট ফটোগ্রাফস, এটা এই জায়গাটা কিন্তু ভালো করে আন্ডারলাইন করবে, কারণ কোনো জায়গাটা মিস করলে চলবে না। অ্যান্ড প্রিপেয়ার আ রিপোর্ট, ফটোগ্রাফও কিন্তু কালেক্ট করতে হবে। তাহলে এখানে কোন কোন ইন্ডিকেটারগুলো ইনভলভড আছে দেখো, লার্নিং ইন্ডিকেটার কোন কোনগুলো এখানে ইনভলভ আছে। 1 নম্বর কোয়েশ্চেনিং, কোয়েশ্চেন তো করতেই হবে। এক্সপ্রেশন, এক্সপ্রেশনটাও হবে, কেন বলো তো, কারণ ফটোগ্রাফ কালেক্ট করতে বলেছে। আর ইনফারিং, ইনফারিংটাও তাই, যে একটা ওপিনিয়ন ফর্ম করছি বা একটা ডিসিশন নিচ্ছি যে সামথিং ইজ ট্রু ফ্রম ইনফরমেশন ইউ হ্যাভ, তোমার কাছে যে সমস্ত ইনফরমেশনগুলো রয়েছে সেখান থেকে তুমি কোনো একটা জিনিস সত্য কি মিথ্যা সে সম্পর্কে একটা ডিসিশন বা ওপিনিয়ন তুমি তৈরি করছো, এটা কিন্তু বলা হয় ইনফারিং। এটা সম্পর্কে আগেও আমরা আলোচনা করলাম, তাহলে এটাও করতে হবে। তাহলে 1-এর কিন্তু 3টেই কারেক্ট। 2 দেখো, কোয়েশ্চেনিং ঠিক আছে। এক্সপেরিমেন্টেশন, এক্সপেরিমেন্টেশনের একটা জায়গা আছে অবশ্য, কারণ কোন ধরনের, এই যে কী ধরনের ক্রপ গ্রো হচ্ছে এবং কী ধরনের ইমপ্লিমেন্টস ইউজ করা হচ্ছে, এই জায়গাটা, হ্যাঁ, কিন্তু স্টুডেন্টদেরকে নিজেদেরকে কোনো এক্সপেরিমেন্টেশন করতে হচ্ছে না, তারা জানছে ব্যাপারটা, তাহলে এক্সপেরিমেন্টেশনটা এখানে কারেক্ট হবে না। সেন্সিটিভিটি টুয়ার্ডস এনভায়রনমেন্ট ঠিক আছে। 3 দেখো, হাইপোথেসাইজিং, এটারও দরকার নেই, যেমন আগেরবারও আমরা দেখলাম। আর 4 প্রেডিকশন, প্রেডিকশনেরও দরকার নেই, কারণ তারা কোয়েশ্চেন করবে, তারা ডেটা কালেক্ট করবে, তারা সেখান থেকে একটা সিদ্ধান্তে আসবে, যে সমস্ত তথ্য পেলাম সেটার থেকে ডিসিশনে আসবে যে এটা সত্য না মিথ্যা ইত্যাদি, ঠিক আছে। এবং এক্সপ্রেশন কেন, কারণ ফটোগ্রাফস কালেক্ট করতে হচ্ছে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে যে সমস্ত লার্নিং ইন্ডিকেটার্সগুলো ইনভলভ আছে সেগুলো হচ্ছে কোয়েশ্চেনিং, এক্সপ্রেশন অ্যান্ড ইনফারিং। তাহলে কোয়েশ্চেন নাম্বার 90-র 1 নম্বর অপশন হচ্ছে কারেক্ট।
তাহলে আজ আমরা দেখো ইভিএস সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টসে জানিও। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। পরদিন আমরা আলোচনা করব পার্ট 4 ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ সম্পর্কে। ভালো থেকো, পাশে থেকো, ধন্যবাদ।